বা হোয়াই দ্য জুডিকেচার অ্যাক্ট অ্যাক্টেড আপন, হ্যাঁ, এন্ড বাই হোয়াই দ্য জুডিকেচার অ্যাক্ট কাম, কেন জুডিকেচার অ্যাক্টটা হয়েছিল বা কি কারণে জুডিকেচার অ্যাক্টের উদ্দেশ্যটা কি ছিল, হোয়াট ইজ দ্য অবজেক্ট অফ জুডিকেচার অ্যাক্ট। যেটাই আসুক, যেভাবে আসুক প্রশ্ন বিভিন্ন স্টাইলে প্রশ্নটা হতে পারে, যেভাবেই আসুক, যে ফর্মে আসুক না কেন, আপনাকে কিন্তু সেটাকে সেই প্রশ্নটাকে উত্তর হবে দুইটি সবই একই, বিভিন্ন ওয়েতে আসতে পারে। হোয়াট ইজ দ্য অবজেক্ট অফ জুডিকেচার অ্যাক্ট সেটাও হতে পারে, হ্যাঁ, হোয়াই দ্য জুডিকেচার অ্যাক্ট ফর্ম সেটাও হতে পারে, জুডিকেচার অ্যাক্টটা কেন করা হয়েছিল এটা হতে পারে, কোন পরিস্থিতিতে জুডিকেচার অ্যাক্ট করা হয়েছিল সেটাও হতে পারে, হ্যাঁ। তো এখন আমরা যে প্রশ্নটা আলোচনা করব সেটা হচ্ছে সবগুলোর উত্তর এখন যেটা বলবো সেটাই। আসেন এখন আমি ফ্রম দ্য বিগিনিং অফ মাই লেকচার আমি কি বলেছিলাম, ল এবং ইকুইটি নরম্যানের যুদ্ধের পরে যখন আপনার এডওয়ার্ড কিংস এডওয়ার্ডের সময় থেকে যখন চর্চা শুরু হয়েছিল, সেই চর্চাটা কিন্তু জুডিকেচার অ্যাক্ট হওয়ার আগ পর্যন্ত কিন্তু সেই চর্চাটা বহাল ছিল এবং ইকুইটি একটা ভালো একটা ফরমেশন ছিল, যেখানে ইকুইটি এবং লয়ের মধ্যে কোনো কন্ট্রাডিকশন ছিল না। সেটা হচ্ছে দুইটাই পাশাপাশি চলে আসতেছিল, কোনো রকমের প্রবলেম ছিল না, দুইটাই পাশাপাশি চর্চা হয়ে আসতেছিল। সেটা হচ্ছে কেউ ইকুইটি কোর্টে যদি আপনারা একটু কষ্ট করে আপনাদের এই ইয়েগুলো মিউট করে দেন, একটু কষ্ট করে মিউট করে দেন। আপনারা যদি ঘরের সব কথা বলতে থাকেন আমার এখানে কনসেন্ট্রেশন ডাইভার্ট হয়ে যাচ্ছে। হ্যাঁ, আপনারা আমি ইয়েকে বলছি, আমাদের যিনি হোস্ট আছেন ওনাকে বলছি যে সবাইকে একটু মিউট করে আপনাকে শুধু আনমিউট করেন, কারণ শুধু এই সমস্যাটা শুধু আমার হবে না, এটা যারা এখানে ক্লাস করছে সবার আরো বেশি সমস্যা হবে, ওনারা কিছুই শুনতে পাবেন না। আচ্ছা যাই হোক, সবাইকে মিউট করে দেন, এটা ভালো হবে। হ্যাঁ, সবাইকে মিউট করে দেন। আমি যখন প্রশ্ন পর্ব দিব তখন সবাই আনমিউট করে করে সবাই উত্তর দিবে। আচ্ছা, এখন দেখেন আমি প্রথমে বলেছিলাম ইকুইটি এবং ল দুটোই পাশাপাশি এটা চর্চা হচ্ছিল। তাহলে তখন 1873 আগ পর্যন্ত এই চর্চাটা নিয়ে কোনো প্রবলেম ছিল না। প্রবলেমটা অ্যারাইজ করলো কখন? প্রবলেমটা অ্যারাইজ করলো যখন একটা আর্ল অফ অক্সফোর্ড কেসের একটা মামলা, হ্যাঁ, আর্ল অফ অক্সফোর্ড কেস বলে একটা কেস আছে, যেটা অক্সফোর্ডের একটা সত্য নিয়ে একটা আপনার অক্সফোর্ডের একটা সেই অক্সফোর্ড এলাকার একটা ঐতিহাসিক বিষয় নিয়ে এই মামলাটা হয়েছিল। সেই ঐতিহাসিক বিষয়ে ইকুইটির পক্ষে ছিল আপনার চ্যান্সেলর এলসমেয়ার, ELLESMARE, এলসমেয়ার, হ্যাঁ, ELLESMARE, হ্যাঁ, উনি ছিলেন এলসমেয়ার, উনি ছিলেন আপনার চ্যান্সেলর অন বিহাফ অফ কিংস কোর্টের চ্যান্সেলর। এবং অন্য পক্ষে আরেকটা জাজমেন্ট দিল কে? আরেকটা জাজমেন্ট ছিল জাস্টিস কুক, COKE, কুক, জাস্টিস কুক। তাহলে দেখা গেল যে ইকুইটির সাথে আপনার অক্সফোর্ড কেসের আগ পর্যন্ত ইকুইটির সাথে লয়ের কখনো কোনো ধাক্কাধাক্কি বা কখনো কোনো কন্ট্রাডিকশন, কখনো কোনো মুখোমুখি সংঘর্ষ কিছুই হয়নি। কিন্তু যখন আর্ল অফ অক্সফোর্ড কেসটা হলো, দেখা গেল আপনার জাস্টিস কুক এক রকমের প্রথমে সব এমনি নর্মাল নিয়ম ছিল, প্রতিটা আইনে স্বাভাবিকভাবে আপনারা জানেন প্রতিটা আইন কিন্তু কমন ল হচ্ছে স্টেটের ল, সবগুলো আগে কমন লর কাছে যাবে, কমন ল যদি সমাধান দিতে না পারতো তখন ইকুইটির কাছে আসতো, এটা আমি শুরু থেকে বলে আসছি। কিন্তু এখানেও ঠিক সেম হলো, কমন ল কোর্টে গেল, কমন ল কোর্টে যাওয়ার পরে সে কিন্তু কমন ল কোর্টে একটা জাজমেন্ট অলরেডি দিয়ে দিল, আছে না আছে এটা হচ্ছে পরের কথা, মানে সেটা সেই জাজমেন্ট আছে না আছে, জাস্টিস কুক একটা জাজমেন্ট দিয়ে দিল। দেখা গেল সেই মামলাটা আবার গেল কোথায়? কিংস কোর্টে। কিংস কোর্টও সেই প্র্যাকটিসটা এক্সারসাইজ করলো এবং আপনার এলসমেয়ার, ELLESMARE, এলসমেয়ার যিনি চ্যান্সেলর ছিলেন, সেই চ্যান্সেলর উনিও একটা জাজমেন্ট দিলেন। দেখা গেল দুই জাজমেন্ট কমপ্লিটলি কন্ট্রাডিক্টরি, মানে দুটোর সাথে দুটো ফুললি কন্ট্রাডিক্টরি। এর আগ পর্যন্ত যেখানে কমন ল সমাধান দিত সেখানে ইকুইটি দিত না, যেখানে ইকুইটি সমাধান দিত সেখানে কমন ল দিত না, ঠিক আছে, কমন ল ছিল না। কমন ল যেখানে সমাধান দিতে পারতো সেখানে ইকুইটিকে সহকারী হিসাবে আনতো। আমি তো বলেছিলাম আপনাদের ইকুইটি জুরিসডিকশনটা বলেছিলাম না, অক্সিলারি জুরিসডিকশন, কনকারেন্ট জুরিসডিকশন, এগুলো বলেছিলাম। তো তখন আবার এক্সক্লুসিভ জুরিসডিকশন, 3 ধরনের জুরিসডিকশন ছিল। তাহলে বিভিন্নভাবে ইকুইটি এক্সারসাইজ হতো, কিন্তু কমন লর সাথে কখনো ধাক্কাধাক্কি হয় নাই, কখনো কন্ট্রাডিকশন হয় নাই।
কিন্তু আর্ল অফ অক্সফোর্ড কেসে এসে দেখা যাচ্ছে জাস্টিস কুক যে জাজমেন্ট দিয়েছিল সেটা চ্যান্সেলর এলসমেয়ারের জাজমেন্টের সাথে ফুললি কন্ট্রাডিক্টরি হয়ে গেছে। এই কন্ট্রাডিক্টরি হয়ে যাওয়ার পরে তখনকার দিনে যেই শাসকরা ছিল, যেই আইন বোদ্ধারা ছিল, তারা কি করলো, যারা আইন বোদ্ধারা ছিল তারা কি করলো, সেখানে চিন্তা করলো যে একটা স্টেটে যদি এইভাবে যারা স্টেটের পরিচালক, যাদের উপরে স্টেটের জনগণরা ভরসা করে, যাদের কাছে বিচারের জন্য আসে, তারা নিজেরাই যদি সংঘর্ষে লিপ্ত হয়, তাহলে বিচারটা আসলে করবে কি? তাহলে তো জনগণের সেই বিচার বিভাগের উপর আস্থাই চলে যাবে। তাহলে বিচার বিভাগকে এমন একটা ফরমেশনে নিতে হবে যে ফরমেশনে মানুষের, জনগণের আস্থা সবসময় থাকে। আমরা এখনো বলি না সবসময় আমরা বিচার বিভাগের উপর আস্থা আছে, আমরা বিচারের কাছে সবসময় যাই এবং সেই বিচার সুষ্ঠু ন্যায় বিচার হবে এটা আমরা বিশ্বাস করি, সবসময় বলি। হ্যাঁ, আর সুষ্ঠু ন্যায় বিচার আমরা প্রার্থনা করি, সবসময় সুষ্ঠু ন্যায় বিচার হবে সেটা আমরা আশা করি। তো তারাও তখন সেই সেই শুরুটা কিন্তু সেখান থেকে হয়েছিল। তারা চিন্তা করলো যে যারা মানুষ, যে সকল মানুষ, যে সকল জনগণ, যে সকল নাগরিক বিচার বিভাগের কাছে আসবে, সেই বিচার বিভাগ তো এখন দুই ভাগে বিভক্ত, একটা হচ্ছে ইকুইটি কোর্ট, একটা হচ্ছে কমন ল কোর্ট। এখন ইকুইটির সাথে কমন ল যদি ধাক্কাধাক্কি বা কন্ট্রাডিকশন শুরু হয়ে যায়, দুটা যদি সংঘর্ষ বেঁধে যায়, তাহলে মানুষ বিপদগ্রস্ত হয়ে যাবে। মানুষ চিন্তা করবে যে আমি কার কাছে আশ্রয় গ্রহণ করব, কার উপর, মানুষের আস্থাটা কিন্তু তখন বিচার বিভাগ থেকে চলে যাবে। তখন আস্থাটা আনার জন্য তারা চিন্তা করলো যে না, দুইটাকে পাশাপাশি আলাদা করে রাখার দরকার নেই, দুটোকে এক জায়গায় নিয়ে আসি আমরা, মানে একজনই দুটো প্র্যাকটিস করুক। চ্যান্সেলরটা উঠে গেল, কমন ল যে কোর্ট গুলো, কমন ল কোর্টের ভিতরে ইকুইটির প্র্যাকটিসের বিষয়টা, ইকুইটির যে জুরিসডিকশনের বিষয়গুলো এই কমন ল কোর্টের ভিতরে ইন করে দিল, মানে জেনারেল যে কোর্ট গুলো ছিল সে কমন জেনারেল কোর্টের মধ্যে ইন করে দিল। কারণ ইকুইটির কিন্তু কোনো স্পেসিফিক ফরমেশন ছিল না। ইকুইটি কোর্ট ছিল গুড কনসাস দিয়ে, আবার গুড সায়েন্স দিয়ে দিত। হ্যাঁ, গুড কনসাস এবং গুড সেন্স দিয়ে এই বিচারটা করা হতো। এটা কোনো ফরমেটিভ ল ছিল না, শুধু ফরমেটিভ ল ছিল কমন লতে। তা স্বাভাবিকভাবে কমন ল যে স্টেট ল সেটা বাদ দেওয়া যাবে না। তখন কি করলো, ইকুইটি জুরিসডিকশনটা ফুললি কমন লর ভিতরে ইন করে দিল। তখন সৃষ্টি হলো কি হাইকোর্ট অফ জাস্টিস। ঠিক আছে, এই জুডিকেচার অ্যাক্টের উদ্দেশ্য ছিল এটাই, যে জনগণের রাস্তা যাতে ইয়ে না হয়, জনগণের রাস্তা যাতে ঠিক থাকে, যাতে ইকুইটির সাথে কমন ল যাতে কোনো কন্ট্রাডিকশন না হয়, যথাযথ যাতে ন্যায় বিচার করা যায়। তখনকার যারা আইনবিদ ছিলেন এবং যখন যারা শাসক গোষ্ঠী ছিলেন, তারা চিন্তা করলো যে জনগণের রাস্তা ফিরে আনার জন্য এবং মানুষের বিচার বিভাগের প্রতি, বিচারের প্রতি ইয়ে বাড়ানোর জন্য, আশ্বস্ততা বাড়ানোর জন্য এটাকে একটা জায়গায় ফর্ম করা উচিত। দুটো জায়গায় থাকলে যে কোনো সময় দুটো জাজমেন্ট দিয়ে মানুষের সংঘর্ষে, দুটো জাজমেন্ট সংঘর্ষ হতে পারে এবং সেটার কারণে জনগণের আস্থা বা জনগণের যে একটা আকাঙ্ক্ষা, সে আকাঙ্ক্ষার জায়গাটা আপনার নষ্ট হতে পারে এবং সরকারও প্রপার ন্যায় বিচার প্রদানে ব্যর্থ হতে পারে। কারণ ইকুইটি আসছে ন্যায় বিচারকে স্টাবলিশ করার জন্য, এটা ডিস্ট্রয় করার জন্য নয়। তাহলে যদি এই ধরনের যদি সংঘর্ষ বেড়ে যায়, তাহলে না হচ্ছে ইকুইটি, না হচ্ছে কমন ল, কোনোটাই হচ্ছে না। ফর দিস রিজন দ্য জুডিকেচার অ্যাক্ট ওয়াজ ফর্মড। দ্যাটস দ্য অবজেক্ট অফ দ্য জুডিকেচার অ্যাক্ট এন্ড হোয়াই দ্য জুডিকেচার অ্যাক্ট অ্যাক্টেড আপন। এইটাই হচ্ছে মেইন বিষয়। ঠিক আছে, এই হচ্ছে আপনাদের জুডিকেচার অ্যাক্টের কি কারণে জুডিকেচার অ্যাক্ট সৃষ্টি হয়েছিল। হ্যাঁ, এখন আমি চলে যাব আপনাদের, খুব বড় কিছু না এখানে। এখানে যদি আমি পয়েন্ট আউট করতে যাই, 3-4টা পয়েন্ট হবে। একটা পয়েন্ট হচ্ছে যাতে কোনো ধরনের ইকুইটি এবং কমন ল কোর্টের মধ্যে সংঘর্ষ বেঁধে যাতে জনগণের বিচারের যে ন্যায় বিচার সেটা যাতে ব্যর্থ না হয়, জনগণের আস্থা যাতে এটাকে পূর্ণভাবে করা যায়, জনগণের যে বিচার বা অধিকার যে সমৃদ্ধ রাখার জন্য যে সংস্থা গঠন করা হয়েছে বিচার বিভাগ, সেই বিচার বিভাগ যাতে যথাযথভাবে কাজ করতে পারে। 5 নাম্বারটা হচ্ছে আপনার রাষ্ট্রের যাতে রাষ্ট্র যাতে যথাযথভাবে বিচার কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে আদালত সমূহ যাতে যথাযথভাবে নিজের এখতিয়ার সমূহ এক্সারসাইজ করতে পারে। এই 4টা কারণে জুডিকেচার অ্যাক্ট হয়েছিল। ঠিক আছে, এই 4টা কারণে জুডিকেচার অ্যাক্ট সৃষ্টি হয়েছিল এবং এক্সপ্লেনেশনটা তো এতক্ষণ দিলাম আপনাদের। স্যার, এটা অনেকটা অবজেক্টস অফ ইকুইটির অ্যানসার, তাই না? না না না, অবজেক্টস অফ ইকুইটি না। অবজেক্টস অফ ইকুইটি তো এটা অন্য জিনিস। এটা অবজেক্টস অফ ইকুইটিতে সম্পূর্ণ আলাদা জিনিস। ইকুইটির অবজেক্ট ছিল শুধু ন্যায় বিচার প্রতিষ্ঠা করা, যেখানে কমন ল শর্টেজ ছিল সেখানে ইয়ে করা। ঠিক আছে, আপনার যে বিষয়টা হচ্ছে জুডিকেচার অ্যাক্টের অবজেক্টটা ডিফারেন্ট। কারণ জুডিকেচার অ্যাক্ট শুধু ইকুইটি দিয়ে না, জুডিকেচার অ্যাক্ট হচ্ছে
কমন ল এবং ইকুইটিকে এক জায়গায় ফর্ম করে ফেলেছে। এক কোড দুটোই প্র্যাকটিস করবে। আগে ছিল আলাদা আলাদা কোড, ইকুইটি কোড, কমন ল কোড। ইকুইটির অবজেক্টস এর সাথে কমন ল অবজেক্ট একটু তফাৎ আছে। আপনি দুটো পাশাপাশি করে বসে কথা বলবেন, দুটাই পাশাপাশি রেখে দেখবেন, তাহলে বুঝে যাবেন যে কোথায় তফাৎটা আছে। আমি যে কথাগুলো বলেছি প্রায় কাছাকাছি, প্রায় কাছাকাছি। জুডিকেচার অ্যাক্টের উদ্দেশ্যও তো ন্যায় বিচার প্রতিষ্ঠা করা, ঠিক না? এই যে জনগণের আস্থার যে জায়গাটা বলছি, সেটাও তো ন্যায় বিচার প্রতিষ্ঠা করাই। এটা তো ন্যায় বিচারের বাইরে কিছুই নয়। যত কিছুই করুক, কমন ল বলেন, ইকুইটি বলেন, জুডিকেচার অ্যাক্ট বলেন, সবার এক জায়গাতে গিয়ে কি জনগণের আস্থা ফিরিয়ে আনা, কমন ল কোর্টকে মানে তাদের বিচার বিভাগকে যথাযথভাবে শক্তিশালী করা, মানুষকে বিচারের জায়গায় আশ্বস্ত করা এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা করা, মানুষের অধিকার এস্টাবলিশ করা, সবার উদ্দেশ্য তো একটাই। কিন্তু জুডিকেচার অ্যাক্টের ভিতরে সেখানে একটা আলাদাভাবে কিছু জিনিস অ্যাড করা হয়েছে। জাস্ট এখানে দ্যাটস অল। ইকুইটির সাথে প্রায় তফাৎ থাকবে, আপনার 70-80% ইয়ে থাকবে, তফাৎ বলছি, আপনার একই রকম থাকবে, একই রকমই থাকবে, প্রায় একই রকম থাকবে, কিন্তু একটু ডিফারেন্ট হবে। আমি যেহেতু জুডিকেচার অ্যাক্টের উদ্দেশ্য এবং কেন হয়েছিল বললাম, আপনাকে আর্ল অফ অক্সফোর্ড কেসের জাস্টিস কুকের কথাও বলেছি, চ্যান্সেলর এলসমেয়ারের কথা বলেছি। যদি শুধু আপনার জুডিকেচার অ্যাক্টের কথা আসে, তাহলে এই কথাগুলো আপনাকে লিখতে হবে, এটা মাথায় রাখবেন। এটার বাইরে কেন হয়েছিল, আর্লস অফ অক্সফোর্ড কেসে গিয়ে সংঘর্ষ বেঁধে গিয়েছিল। এই সংঘর্ষতার কারণে আপনার এই জুডিকেচার একটা সৃষ্টি হয়েছে, সেটাই হচ্ছে মেইন বিষয়। আর অবজেক্ট গুলো সব সেম। কমন লর অবজেক্ট হচ্ছে মানুষকে বিচার বিভাগে এস্টাবলিশ করা, ইকুইটির অবজেক্ট ছিল মানুষকে ন্যায় বিচার দেওয়া, জুডিকেচার অ্যাক্টের উদ্দেশ্য কমন বিষয়টা হচ্ছে মানুষের ন্যায় বিচার প্রতিষ্ঠা করা। আইনের মূল উদ্দেশ্য হচ্ছে মানুষকে অধিকার এস্টাবলিশ করা, সব প্রায় কমন দেখবেন। কিন্তু জুডিকেচার অ্যাক্ট কেন হয়েছিল, এটার কি কারণে হয়েছিল, বা এটার অবজেক্টটা কি ছিল, তখন যদি আপনার আসে, তখন আর্ল অফ অক্সফোর্ড, EARL, আর্ল অফ অক্সফোর্ড কেস, এই আর্ল অফ অক্সফোর্ড কেসে জাস্টিস কুক এবং চ্যান্সেলর এলসমেয়ার, এই দুটোর কথা আপনারা অবশ্যই বলবেন। এই দুটোর কথা যদি না বলেন, তাহলে জুডিকেচার অ্যাক্টের বিষয়টা আসবে না। তখন বলা হবে যে কমন বিষয়গুলোকে এখানে অ্যাড করে দিয়ে ওরা লিখে দিয়েছে। ইকুইটি যেটা বলেছে সেটা, কিছু মিল তো থাকবেই, মিলের বাইরে তো কিছু না। সবার উদ্দেশ্য তো ভাই একই। যেমন আপনারা এখানে 750 জন ল কলেজ স্টুডেন্ট আছে, সবার উদ্দেশ্য হচ্ছে আপনার এই এলএলবি ডিগ্রি পাস, এলএলবি ইয়ে করা, ডিগ্রিটা নেওয়া। কেউ এখানে ফার্স্ট ক্লাস পাবে, কেউ সেকেন্ড ক্লাস পাবে, কেউ থার্ড ক্লাস পাবে, এটা এক একজনের এক এক রকম, ঠিক আছে? কিন্তু সবার উদ্দেশ্য একটাই। তো অনেক সময় এই উদ্দেশ্য জায়গায় একটু ডিফার হয়ে যায়। কেউ চিন্তা করে যে আমার থার্ড ক্লাস পেলে চলবে, কেউ উদ্দেশ্য আমি অবশ্যই আমাকে সেকেন্ড ক্লাস পেতে হবে, কেউ বলে আমি কোনো রকম পাস করতে হলে আমি তো এখানে প্র্যাকটিস করবো না। কিন্তু এলএলবি ডিগ্রিতে কমন। তেমনি কমন ল বলেন, ইকুইটি বলেন, জুডিকেচার অ্যাক্ট বলেন, সবারই কিছু কমন উদ্দেশ্য আছে। কমন উদ্দেশ্যটা হচ্ছে বিচার বিভাগকে শক্তিশালী করা, মানুষের ন্যায় বিচার প্রতিষ্ঠা করা, মানুষের অধিকার প্রতিষ্ঠা করা, জনগণের এই কমন জিনিস, এগুলো সবই কমন জিনিস। কিন্তু আমরা একটু এই কমন জিনিসগুলোর, আইন তো আসলে আনকমন কিছু না, এগুলো হচ্ছে কমন বিষয় সবকিছু। কিন্তু কমন বিষয়গুলোকে আমরা আসলে ফরমেটিভ করতে, আমরা একটু ফরমেটিভ আকারে এই কথাগুলো বলা এবং এই কারণে লেকচারটা দেওয়া। এগুলো আপনারা অনেক বিষয় আপনারা জানেন, আপনারা এদিকে এদিকে যাচ্ছেন বিভিন্ন জায়গায়, আপনারা এক্সপেরিয়েন্স তো আপনাদেরও কম হয় নাই, বয়স তো নিশ্চয়ই সবার 25 আপ আছে। 25 বছরের সিলভার জুবলিতে সবাই পার হয়ে গেছেন ইনশাল্লাহ। তাহলে সিলভার জুবলিতে পার হয়ে যায়, সিলভার জুবলিতে অভিজ্ঞতা তো কিছু না কিছু হয়েছে, ঠিক না? সুতরাং সবাই কমন অনেক কিছুই জানে, আমরা জানেন। আমি জাস্ট আপনাদের বুঝছি ফরমেটিভ আকারে জিনিসগুলো কিভাবে প্রেজেন্ট করতে, এর সাথে স্যার সাউন্ড অফ হয়ে গেছে। আমার কথা কি শুনছে? জি স্যার, এখন শোনা যাচ্ছে স্যার। না, আমার কল আসতেছে, তো আমি কলটা কেটে দিচ্ছি। আমি চিন্তা করলাম আবার কল ইয়ে হয়ে যাচ্ছে। তো স্যার জুডিকেচার অ্যাক্ট কত সালে হয়েছিল স্যার, করা হয়েছিল স্যার? বেসিক্যালি জুডিকেচার অ্যাক্টটা হয়েছিল 1873। 1875-এ গিয়ে এটাকে আরো কিছু অ্যামেন্ডমেন্ট আকারে যুক্ত করে এটাকে এস্টাবলিশ করা হয়েছে এবং এটাকে ফাইনাল করা হয়েছে 1875। এটা ইমপ্লিমেন্ট হয়েছে 1875। এটার ক্রিয়েটিভ মানে এটা ফরমেশনটা শুরু হয়েছিল 1873। জি স্যার। স্যার আর আর্ল অফ অক্সফোর্ড মামলাটা কখন হয়েছিল স্যার? আর্ল অফ অক্সফোর্ড মামলাটা হচ্ছে 1701 মিনিট, আমি একটু বলে দিই আপনাকে। 1700 শতাব্দী লিখলে হবে, আপনার ইয়ার যে হুবহু মিলতে হবে এমন কোনো কথা নেই, আপনার মোটামুটি ইয়ারটা মিল। আমি বলে দিচ্ছি আপনার, তারপর আমি বলে দিচ্ছি আপনাকে, আমি বলে দিচ্ছি
ইয়ার মনে না থাকলে খুব বেশি টেনশন করার কোনো কারণ নেই, অনেক সময় ইয়ার ভুল হতেই পারে, এটা নিয়ে এত অরিড হবেন না। কিন্তু ওই স্যার অ্যাকুরেট ক্ষেত্রে কি স্যার ইয়াটা অ্যাকুরেট দিতে হবে স্যার? ইয়ারটা দিলে অ্যাকুরেট দিবেন, না দিলে দিয়েন না, টোটালি দিয়েন না। আমি বলে দিচ্ছি আর্ল অফ অক্সফোর্ড কেসের ইয়েটা। স্যার 1650 অক্সফোর্ড কেস হচ্ছে আপনার 1700 সামথিং। আমি একটু বলে দিচ্ছি দেখে। স্যার আর্ল অফ অক্সফোর্ডটা 1615 লেখা আছে কিছু বইতে। কোথায়? 1615 লেখা আছে আর্ল অফ অক্সফোর্ড। 1615 সালে স্যার, 1700 শতাব্দী 1615 সাল। 1615 সাল লেখা আছে স্যার। 1615 আছে না? এক মিনিট আমি দেখে বলি। আর্ল অফ অক্সফোর্ড কেস, আর্ল অফ অক্সফোর্ড কেস, আর্ল অফ অক্সফোর্ড কেস নামে পরিচিত। এখানে অবশ্য কেসের ইয়েটা দেয় নাই। আমি আচ্ছা আপনাদের ইয়েতে দিয়ে দিব, আমি আপনাদের পেজে দিয়ে দিব। আর্ল অফ অক্সফোর্ড কেসের ঘটনাটা ছোট্ট করে আমি লিখে দিব, ঘটনাটা লিখে দিব, আমি ইয়েটা দিয়ে দেবো, সময় নষ্ট করে লাভ নাই। ঠিক আছে, আমি দিয়ে দিব, পেজে পেয়ে যাবেন। আমি দেখে আমার আর 2-3টা বই আছে ইকুইটির উপর, আমি এটা দেখে বলে দিব। আসলে এগুলো মুখস্থ রাখা সম্ভব না, বুঝছেন? আর জি বয়স স্যার। না, দাঁড়িয়ে চুল টুল সব পেয়ে গেছে, এগুলো তো মাথায় থাকে না, বুঝছেন তো? জি স্যার। তো মাথায় রাখাও সম্ভব না আমাদের। তো তারপর আমি দিয়ে দিব সম্ভবত 1600 শতাব্দী, 1500 না, এটা 1600 শতাব্দী, সম্ভবত 1600 মাত্র দেখলাম গুগলে। যাই হোক, আমি বের করে আমি কনফার্ম করে দিয়ে দিব, আপনাদেরকে দিয়ে দিব। হ্যাঁ, আমি সুন্দর করে লিখে দিব এবং ছোট্ট করে ঘটনাটাও লিখে দিব, কারণ আর্ল অফ অক্সফোর্ড কেসের উপর আমার একটা বই আছে, এখানেই আছে বইটার ঘটনাটা আমি বলে দিব। এটা একটা মনুমেন্ট নিয়ে একটা মামলা ছিল অক্সফোর্ডের, আমি জানাবো। আমি আপনাদেরকে ছোট্ট করে কেসের ঘটনাটা আমি পেজে দিয়ে দিই। যাক, এটা নিয়ে এখন আমরা ওইদিকে না যাই। আমরা এখন আমাদের ইকুইটির ম্যাক্সিমসে চলে যাই। হ্যাঁ, ইকুইটিতে 12টা ম্যাক্সিমস আছে। 12টা ম্যাক্সিম মানে 12টা প্রিন্সিপাল আছে। সেই প্রিন্সিপাল গুলো আপনার বিভিন্ন ভাবে আমাদের ইকুইটিতে চর্চা হয়। যখনই বিষয়গুলো আসে তখন সেই 12টা ম্যাক্সিমস গুলোর উপরেই ইকুইটির চর্চাটা হয়। 12টা ম্যাক্সিমস গুলো কি কি, আজকে এখন আমরা সেই ম্যাক্সিমস গুলো পড়বো। এখন ম্যাক্সিমস গুলো কি? হ্যাঁ, এই যে আপনার ম্যাক্সিমস গুলো হচ্ছে মূলনীতি। আমরা যখন অ্যালজেব্রা করি, আমাদের কিছু সূত্র আছে না? অবশ্যই সূত্র আছে। আমরা যখন কোনো যেমন সায়েন্সের ফিজিক্স করি তখন কিছু সূত্র আছে, তেমনি ইকুইটিরও এগুলো হচ্ছে নীতিমালা। হ্যাঁ, এগুলো হচ্ছে অনেকটা নীতিমালা। এগুলোর উপর বেস করেই এগুলোর উপর এই ম্যাক্সিমস এর কোনটা আপনার মামলার সাথে সেট করে, সেই সেটিং হিসাবেই আপনার এই ম্যাক্সিমস এর উপরেই আপনার ইকুইটিটা চর্চা হয়। এবং সেই ম্যাক্সিমস গুলোর আপনার মামলার ম্যাক্সিমস গুলো কোনটা আপনার মামলার সাথে সেট হচ্ছে, বা আপনার তথ্যের সাথে বা আপনার মামলার আপনার অধিকারের সাথে অ্যাড হচ্ছে, সেটা সম্পূর্ণরূপে নির্ভর করে আপনার সেই 12টা প্রিন্সিপাল কোনটা আপনার মামলার মূল ঘটনার সাথে সম্পৃক্ত হচ্ছে, সেটার উপর বেস করে। ঠিক আছে, তাহলে এই ম্যাক্সিম গুলো হচ্ছে নীতিমালা, সেই নীতিমালার উপরেই আপনার এগুলো এস্টাবলিশ হয়েছে, এবং আপনার এই ম্যাক্সিম গুলো ইকুইটি ক্রমবিকাশের সাথে সাথে এটা ডেভেলপ করেছে। টিল টুডে আমাদের 12টা ম্যাক্সিম আছে। এই 12টা ম্যাক্সিমের ভিতরে আমরা এখন আলোচনা করব। 12টা ম্যাগজিনসের ভিতরে নাম্বার 1 হচ্ছে, এগুলোর কোনো বাংলা আসলে ওইভাবে আমি বলছি না, আমি ইংরেজিই বলছি, কারণ আপনাদের এই বাংলাটা আসলে অনেক সময় ট্রান্সলেট করতে গেলে একটু হয়ে যায়, কিন্তু ম্যাগজিন গুলো ইংরেজিতেই আছে। আবার বাংলাটাও আপনার আমি এক্সপ্লেইন করব, আমি আপনাদের ম্যাগজিনস এর ভিতরে বিষয়গুলো এক্সপ্লেইন করব এবং বিভিন্ন উদাহরণ দিয়ে আপনাদেরকে বুঝিয়ে দিব। তো ম্যাগজিন গুলো খুব ইম্পর্টেন্ট। আপনারা ম্যাগজিনের জায়গায় আপনি 3 স্টার দিয়ে রাখেন। ম্যাগজিনস এর ক্ষেত্রে মনে রাখবেন যে ম্যাগজিনস অবশ্যই আসবে, অবশ্যই পরীক্ষায় ম্যাগজিনস আসবে। গতবার যে ম্যাগজিন গুলো এসছে সেগুলো বাদ দিয়ে অন্য ম্যাগজিনস এর বিরুদ্ধে যে কোনো দুটো ম্যাগজিনস আপনাকে দিবেই, অবশ্যই দিবে। ম্যাগজিনস ছাড়া ইকুইটি হয় না। ইকুইটির মেইন বেস হচ্ছে এই ম্যাগজিনস গুলো, এই নীতিমালাগুলো হচ্ছে ইকুইটির মূল বেস। এই বেসের উপর নির্ভর করে ইকুইটিটা আসলে পরিচালিত হয়। হ্যাঁ, এই নীতিমালাগুলোকে সবসময় ইকুইটি যখন কোর্ট গুলো এক্সারসাইজ করে, এই নীতিমালাগুলোকে মাথায় রাখে যে কোন দিকে আমরা ইকুইটিকে কোন জায়গাতে কোন ম্যাগজিনসের সাথে কিভাবে অ্যাডজাস্ট হয়, কিভাবে কর্পোরেট করে, কিভাবে কোঅর্ডিনেট করে, এই ম্যাগজিনসগুলোর উপর বেস করে ইকুইটি চর্চাটা হয়ে থাকে। তাহলে আমরা এই ম্যাগজিনস জায়গাতে একটু আসি। সেটা হচ্ছে প্রথম ম্যাগজিনসটা হচ্ছে আপনি একটু করে লিখে ফেলেন, একটু করে লিখে নেন, তারপর আমি ম্যাগজিনস এক্সপ্লেনেশনটা বলবো।
এক্সপ্লেনেশন বলার সময় আমি এটার এক্সপ্লেনেশন বলার সময় বা এটা নিয়ে আলোচনা করার সময় যে পয়েন্টটা আপনার মনে হবে যে লেখা দরকার সেটা লিখবেন আর বাকিটা শুনবেন, কারণ ম্যাগাজিনস গুলো আপনি বুঝলেই আপনি লিখতে পারবেন, এখানে কোনো সমস্যা আশা করি হবে না। নাম্বার 1 নাম্বার হচ্ছে ইকুইটি উইল নট সাফার এ রং টু বি উইদাউট এ রেমেডি। ইকুইটি উইল নট সাফার এ রং টু বি উইদাউট রেমেডি। ব্যাপারটা হচ্ছে ইকুইটি বলে যেখানে একটা রং হয়েছে যেখানে দেয়ার মাস্ট বি এ রাইট, যেখানে রং হয়েছে সেখানে একটা অবশ্যই একটা রাইট জিনিস থাকতে হবে, এখানে কেউ সাফারার হতে পারবে না। দ্যাট মিনস আপনার অধিকার যদি পূর্ণ হয় ইকুইটি বলে আপনার সেই অধিকারটা অবশ্যই সেটার একটা রিলিফ থাকতে হবে। কমন ল বলে অধিকারটা আপনাকে ফিরাই দিতে হবে, আর ইকুইটি বলে সেখানে অবশ্যই একটা কি থাকতে হবে, অবশ্যই একটা রিলিফ থাকতে হবে। হ্যাঁ, ইকুইটি উইল নট সাফার এ রং টু বি উইদাউট এ রেমেডি, মানে রেমেডি ছাড়া কোনো রং যেতে পারবে না। হোয়ার দেয়ার ইজ এ রং দেয়ার ইজ এ রেমেডি, মানে কোনো একটা ভুল যদি থাকে বা কোনো একটা যদি রং ঘটনা ঘটে বা কোনো একটা রং যদি কোনো একটা রং অ্যাক্টিভিটিস হয়, সেই রং অ্যাক্টিভিটিস এর অবশ্যই একটা রেমেডি থাকতে হবে, একটা প্রতিকার থাকতে হবে। হ্যাঁ, অবশ্যই একটা প্রতিকার থাকতে হবে, এবং সেই প্রতিকারগুলো সেই প্রতিকারবিহীন কোনো যেতে পারবে না। ঠিক আছে, আপনার প্রতিকারবিহীন কখনো এই ইকুইটি কখনো যেতে পারবে না। এখানে আমি আপনাদেরকে কিছু বলি, সেটা হচ্ছে আপনাদের একটা নরমালি একটা এক্সাম্পল দিলে আপনাদের জন্য বিষয়টা আরো ক্লিয়ার হয়ে যায়। আমি একটা এক্সাম্পল দিই আপনাদেরকে। এখানে এক্সাম্পল একটা দিই, এখানে দেখেন একটা এক্সাম্পল দিই, একটা ট্রাস্টের একটা এক্সাম্পল দেই আমি আপনাদেরকে, তারপর আমি আরেকটু ডিটেলসে যাব। সেটা হচ্ছে যে আগের দিনে ট্রাস্টি যখন ছিল, আগের দিনে যখন ট্রাস্টি ছিল, ট্রাস্টি তো আপনারা জানেন ট্রাস্ট প্রপার্টিতে একজন ট্রাস্টি থাকে যিনি সেই প্রপার্টিটা দেখাশোনা করেন। যে ট্রাস্টি যারা ছিল সেই ট্রাস্টিরা যখন ট্রাস্ট ভঙ্গ করত তাদের কোনো প্রতিকার ছিল না। এখন আর ট্রাস্ট অ্যাক্ট হয়েছে, সেটাকে এস্টাবলিশ করা হয়েছে। আপনারা জানেন আপনাদের ইকুইটির সাথে ট্রাস্টও আছে, তো এই ট্রাস্টটাও ইকুইটেবল ল। এটা আগে এটা কোনো প্রতিকার ছিল না, মানুষ ট্রাস্টের ধারণাটা বহু পুরনো, কিন্তু ট্রাস্টের আইনটা কিন্তু আরো পরে হয়েছে। তো ট্রাস্টের বিরুদ্ধে কোনো রিলিফ নেওয়ার কোনো সুযোগ ছিল না। সবাই বলতো যে এটা বিশ্বাস ভঙ্গের একটা বিষয়, এখানে অধিকারের বিষয় না। সেই যদি কোনো একটা ট্রাস্টি যদি কোনো একটা ট্রাস্ট প্রপার্টির দায়িত্ব নেয়, তাহলে সেই ট্রাস্ট প্রপার্টি যদি তার কোনো বিশ্বাস ভঙ্গ করে সেটার কোনো রিলিফ তখন আগে ছিল না। পরবর্তীতে ইকুইটি বলছে যে না, এখানে ট্রাস্ট প্রপার্টির যিনি এই দায়িত্বটা নিচ্ছেন উনি যে বিশ্বাস ভঙ্গ করছেন, অবশ্যই সেখানে একটা রেমেডি থাকতে হবে, কারণ সে যে দায়িত্বটা নিচ্ছেন অবশ্যই তার উপর ট্রাস্টিরা বিশ্বাস করেই দিচ্ছেন। যারা লাভভোগী আছেন, যারা বেনিফিশিয়ারি আছেন, যিনি ট্রাস্ট ক্রিয়েটর আছেন, ট্রাস্ট প্রপার্টিতে একজন ট্রাস্ট ক্রিয়েটর থাকে, বেনিফিশিয়ারি থাকে, ট্রাস্টি থাকে। ট্রাস্টি হচ্ছেন এটার সব কর্তা উনি দেখাশোনা করেন। তাহলে ট্রাস্ট ক্রিয়েট যিনি করেছেন সেই ট্রাস্ট ক্রিয়েটর এবং বেনিফিশিয়ারি বিশ্বাস করেই তো ট্রাস্টিকে নিয়োগ করে। তাহলে সেই ট্রাস্টি যখন বিশ্বাস ভঙ্গ করে বা ট্রাস্ট প্রপার্টি আপনার ট্রাস্ট প্রপার্টি চলাতে গিয়ে যদি কোনো ধরনের সমস্যা সৃষ্টি করে, আগে কমন লতে কোনো রিলিফ ছিল না, সেই রিলিফটা দিয়ে আছে ইকুইটি। ইকুইটি বলে যে না, এখানে কেন, এখানে বিষয়টা হচ্ছে এরকম যে ট্রাস্টি হচ্ছে এখানে কোনো ধরনের সাধারণত কোনো ধরনের পায় না। এখানে সাধারণত ট্রাস্ট প্রপার্টির ক্ষেত্রে ট্রাস্টি সাধারণত কোনো ধরনের স্যালারি পায় না, কোনো রিমুনারেশন পায় না। এটা ওনারা দায়িত্ব নিয়ে সেই জিনিসটা পরিচালনা করে। তো এখন কথা হচ্ছে দায়িত্ব নিয়ে পরিচালনা করলেও কমন ল বলতে যেহেতু দায়িত্ব নিয়ে পরিচালনা করেছেন, এখানে তাদের কোনো স্বার্থ নাই, এখানে তাদের কোনো অধিকার নাই। সুতরাং তারা যদি ট্রাস্ট প্রপার্টিতে ভঙ্গ করে, তাদের বিশ্বাস ভঙ্গ করে, সেক্ষেত্রে তাদের কোনো রিলিফ কমন ল দিতে পারবে না। কারণ কমন ল সবসময় কাজ করতো কি নিয়ে? কমন ল কাজ করতো অধিকার আর স্বার্থ নিয়ে। কিন্তু ট্রাস্টিতে কিন্তু যিনি ট্রাস্ট প্রপার্টিতে ট্রাস্টি নিয়োগ হয়েছেন তিনি কিন্তু কোনো স্বার্থ বা অধিকার নিয়ে কাজ করতো না, তিনি বিশ্বাসের হিসাবে সেখানে অ্যাপয়েন্টেড হতো। এখন কথা হচ্ছে কমন ল বলছে উনি যেহেতু এখানে বিশ্বাসের ভিত্তিতে অ্যাপয়েন্টেড হয়েছে, উনি যদি বিশ্বাস ভঙ্গ করে তার বিরুদ্ধে কোনো রিলিফ আমরা দিতে পারবো না। ইকুইটি বলে যে না,
এটাতে একটা রিলিফ দিতে হবে। তখন কি করলো, এই বিষয়গুলো চালু করলো। সে যদি কোনো কারণে যদি ট্রাস্ট আইনটা চালু হলো, তারপরে তার বিশ্বাস ভঙ্গ করলে সেই বিশ্বাস ভঙ্গ করলেও সেখানে একটা রেমেডি পেতে হতো। কারণ কমন ল কাজ করতো কি নিয়ে? ইন্টারেস্ট এবং রাইট নিয়ে। বিশ্বাস ভঙ্গ, ট্রাস্টি যদি ট্রাস্ট ভঙ্গ করে, সেখানে কোনো রকমের কমন ল রিলিফ ছিল না। ইকুইটি বলে যে না, ট্রাস্টেড হয়ে যদি তাকে সেখানে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়, তাকে বিশ্বাস করে যদি কোনো একটা জায়গাতে তাকে বসানো হয়, সে যদি সেই বিশ্বাসটা ভঙ্গ করে, তাহলে সেখানেও একটা রেমেডি থাকতে হবে। এই জন্যই বলা হচ্ছে, একটা এক্সাম্পল দিলাম আপনাদের, আরো অনেক এক্সাম্পল আছে। কাউকে বিশ্বাস করে দেন, স্বার্থ থাকুক না থাকুক, অধিকার থাকুক না থাকুক, ঠিক আছে, বিশ্বাস করে দিলে সেই বিশ্বাস যদি ভঙ্গ করে, সেই বিশ্বাস ভঙ্গ করার বিরুদ্ধে অবশ্যই একটা রিলিফ থাকতে হবে। এই জন্যই বলছে হয় দেয়ার ইজ দ্য ইকুইটি উইল নট সাফার এ রং উইদাউট এ রেমেডি। মানে ইকুইটি কোনো ধরনের রং রেমেডি ছাড়া যাইতে দিবে না। এটা 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 অধিকারের হোক আর বিশ্বাসের হোক আর যেভাবেই হোক, কোনো রং যদি হয়ে থাকে, যে কোনো একটা বিষয়ে যদি রং হয়ে থাকে, সেই রংটার অবশ্যই রেমেডি দিতে হবে। তাহলে কি বললাম, খুব সিম্পল জিনিসটা হচ্ছে, ট্রাস্টিকে কোনো রকমের পানিশমেন্ট বা কোনো ধরনের জবাবদিহিতা করার কোনো আইন কমন লতে ছিল না। ইকুইটি এসে বলেছে না, ওনাকে যিনি ট্রাস্ট করেছেন এবং যারা ট্রাস্টের লাভভোগী, তারা বিশ্বাস করে তাকে সেই চেয়ারে বসিয়েছে, যেহেতু বিশ্বাস করে চেয়ারে বসিয়েছে, তিনি এই চেয়ারটা গ্রহণ করেছেন, তার মানে উনি এখানে বসে রেসপন্সিবল পার্সন হিসেবে এটা গ্রহণ করেছেন। সেইখানে বসে যদি উনি ট্রাস্টের বিশ্বাসটা ভঙ্গ করেন, তাহলে অবশ্যই তাকে লায়াবল ইকুইটি সেটা বলে। তো বিষয়টা হচ্ছে, এই জন্যই বলা হচ্ছে ইকুইটি উইল নট সাফার এ রং টু বি উইদাউট রেমেডি। যে কোনো রং এর ক্ষেত্রে, যে কোনো রং হোক, যেটাই রং হিসেবে সিদ্ধান্ত হবে, সেখানে একটা রেমেডি থাকতে হবে। ইকুইটি এটা বলে। যেমন আমি সব সময় একটা কথা বলি আমাদের বাস্তব লাইফে, এখন এটার কথা আসতে গেল, আমি একটা প্র্যাকটিক্যাল আমি আপনাদের কথা বলি। আপনাদের সাথে আমার সামনাসামনি দেখা হলে একটু ভালো হতো, আপনাদের সামনাসামনি ক্লাস নিতে পারলে আমার একটু ভালো হতো। হ্যাঁ, আপনাদের দেখতাম, আপনাদের আসলে অনেক কিছুর ব্যাপার আছে, একটা মুভমেন্টের ব্যাপার আছে, বডি ল্যাঙ্গুয়েজের ব্যাপার আছে, অনেক কিছুর ব্যাপার আছে। এখানে তো আর ওগুলো সবকিছু হয় না, কথা বুঝছেন? তো আমি জাস্ট একটা সিম্পলি আমি আপনাদেরকে একটা কথা বলি, আমি সব সময় বলি যে কোনো সমস্যাই না যদি এটার সমাধান না থাকে। যেটা সমাধান, যেই সমস্যার সমাধান নেই, সেটা হচ্ছে সমস্যা না, সেটা হচ্ছে আল্লাহর গজব, কথা বুঝছেন? এটা হচ্ছে সৃষ্টিকর্তার গজব, বলি না আমরা লোকাল ল্যাঙ্গুয়েজে গজব। সেটা কোনো সমস্যার সমাধান নেই। সবসময় মনে রাখবেন, সমস্যা নিয়ে কখনো অরিড হবেন না, প্রতিটা সমস্যারই সমাধান আছে। আমরা যখন সমস্যায় পড়ি, আমরা কি করি? একে দোষারোপ করি, ওকে দোষারোপ করি, এর সাথে খারাপ ব্যবহার করি, ওর সাথে খারাপ ব্যবহার করি, মারামারি করি, এই করি সেই করি, মাথা খারাপ হয়ে গেছে, এই হয়েছে, আমার মাথা গরম, সমস্যা হয়েছে। আরে ভাই, সব সমস্যারই সমাধান আছে। যেইটার সমাধান নাই, সেটা কোনো সমস্যাই না। তেমনি এটা কোনো রঙই না যদি যেটা সমাধান নেই। ইকুইটি বলে যেটা রং, সেটার একটা রেমেডি অবশ্যই থাকে। যেটা রেমেডি নেই, সেটা কোনো রঙই না, কথা বুঝছেন? এই হচ্ছে ব্যাপার। মানে যে কোনো রং, যে কোনো ভুল, যে কোনো ধরনের আইনের চোখে, সমাজের চোখে যেটাই ভুল হোক, যে ধরনের ভুল হোক, এটা ট্রাস্টের উপর বেস করে ভুল হোক, রেসপন্সিবিলিটির দিকে দেখে ভুল হোক, সে হচ্ছে লাইবিলিটির দিকে ভুল হোক, ডিউটিস এর দিকে ভুল হোক, যে ধরনের ভুল, আপনাকে এটা অবশ্যই এটা একটা রিলিফ থাকতে হবে। এখানে আরো কিছু কথা বলি, আমি আমার বিশ্বাস আপনারা আমার এক্সাম্পলটা বুঝতে পারছেন। আর এখানে আরো কিছু কথা বলি। এই কথাগুলো এখানে বলা হচ্ছে। এখানে যখন ইকুইটি কমন ল চর্চা ছিল, আপনার সেই রাজা এডওয়ার্ডের থেকে যখন কমন ল চর্চা শুরু হয়েছিল, কমন ল কাজ করতে শুধু পাবলিকের রাইট নিয়ে আর পাবলিকের ইন্টারেস্ট নিয়ে, কিন্তু যেখানে প্রপার্টির উপর ট্রাস্টের ব্যাপার আছে, ডিউটিস এর ব্যাপার আছে, যেখানে রেসপন্সিবিলিটির ব্যাপার আছে, সেগুলো নিয়ে কিন্তু কমন ল কাজ করতো না। কমন ল কাজ করতে শুধু রাইট এবং লায়াবিলিটি নিয়ে। তোমার প্রপার্টি আরেকজনের দখল করেছে, ঠিক আছে, রিকভার করো, ঠিক আছে। কিন্তু সেখানে এমন একটা বিষয় দ্বারা মানে চলে আসছে যে প্রপার্টির দায়িত্ব একজনকে দেওয়া হয়েছে। আপনার প্রপার্টির দায়িত্ব আপনি আমাকে দিলেন, ঠিক আছে, আমি কনস্পিরেসি করে, ওই ব্যক্তির সাথে কনস্পিরেসি করে এই প্রপার্টিটা যে কোনো ভাবে আমি সেল করে দিলাম। সেক্ষেত্রে ইকুইটি বলছে যে না, আপনার কমন ল বলছে যে না, তার প্রপার্টি যদি সেল হয়ে থাকে, সেটা ভুল হয়েছে, সেই ভুলটা সেই ওই ব্যক্তি যিনি প্রপার্টি কিনেছেন তার বিরুদ্ধে কথা বলা হচ্ছে। কিন্তু প্রপার্টির মালিক তো আমি না, আমাকে ট্রাস্ট করে এখানে এই প্রপার্টি বসানো হয়েছে। ইকুইটি বলে যে না,
তোমার ওকে ট্রাস্ট করে ওইখানে বসালেও সেই এই ট্রাস্ট করে যে তাকে বসিয়েছে সেখানেও একটা আপনাকে রিলিফ দিতে হবে, কারণ আপনার প্রপার্টিটা একজন থেকে আরেকজনের কাছে চলে গেছে, ঠিক আছে, একজন সত্য মানে প্রপার্টির যে ওনারশিপটা একজন থেকে আরেকজনের কাছে চলে গেছে, ওকে, কোনো সমস্যা নেই। কিন্তু যার কারণে গেছে, যিনি বিশ্বাস ভঙ্গ করেছেন, ওনাকেও একটা কম্পেনসেশনের দোরগোড়ায় আনতে হবে। এই কারণে আপনার তাকেও সেখানে আনতে হবে। ঠিক ট্রাস্টি আগে এই কমন লতে সেই বিষয়গুলো ছিল না। যেমন ধরে রাখেন, আমি আরেকটা এক্সাম্পল এই ক্ষেত্রে আমি আরেকটা এক্সাম্পল করি। একটা প্রপার্টির মালিক, ভাই ভাই একটু আনমিউট করেন আপনার ছেলে ওয়াইফ শেখ মোহাম্মদ ভাই মিউট করেন। সোহেল সবাইকে মিউট করেন। আমি বুঝতে পারলাম না, এইভাবে যদি ক্লাস হয় তো কনসেন্ট্রেশন ডাইভার্ট হচ্ছে, বিভিন্ন রকমের প্রবলেম হচ্ছে, এইভাবে হলে তো সমস্যা, এটা একটু খেয়াল রাখবেন। আচ্ছা যাই হোক, আমি তো কি বলতেছিলাম ভুলেও গেছি। আচ্ছা, করিম একটা প্রপার্টির মালিক, উনি রহিমকে বললো যে ওর বন্ধুকে বললো যে তুমি এই প্রপার্টিটা দেখাশোনা করো, ঠিক আছে। রহিম কি করলো, দেখাশোনা করার দায়িত্ব নিল। দায়িত্ব নিয়ে সে কি করলো সে এই রহিমে করিম সেজে প্রপার্টিটা গিয়াসের কাছে বিক্রি করে দিল। রহিমে করিম সেজে প্রপার্টিটা গিয়াসের কাছে বিক্রি করে দিল। এখানে কিন্তু রহিম কিন্তু মালিক ছিল না। খেয়াল করেন বিষয়টা, খুব ভালো করে খেয়াল করেন। রহিম কিন্তু এই প্রপার্টির মালিক ছিল না। রহিম সেজে প্রপার্টিটা গিয়াসের কাছে বিক্রি করে দিচ্ছে। তাহলে ওনারশিপ করিমের ছিল, করিম থেকে ওনারশিপ চলে গেল কার কাছে, গিয়াসের কাছে। মাঝে এই ট্রাস্টটা ভঙ্গ করেছে কে, রহিম। এখন বিষয়টা হচ্ছে কমন ল বলতো যে না, গিয়াসের কাছে যে ওনারশিপ গেছে সেটা ইকুইটি বলে যে না, এখানে মাধ্যম বিষয়টা দেখতে হবে, প্রপার্টি কার কাছে গেছে। এখানে কিন্তু রহিম কিন্তু প্রপার্টির ওনারশিপ একবারও পায়নি, সে যেটা করছে সেটা ফ্রড করেছে, ঠিক আছে, সেটা সে ফ্রড করেছে। তাহলে এই প্রপার্টিটা ফ্রডের মাধ্যমে চলে গেছে কার কাছে, গিয়াসের কাছে। গিয়াসের থেকে কমন ল বলে যে গিয়াস থেকে উদ্ধার করার বা গিয়াসের কাছ থেকে প্রপার্টিটা ফিরিয়ে আনার অধিকার অবশ্যই করিমের আছে। ইকুইটি বলে যে হ্যাঁ, করিমের তো এই অধিকার আছে, অবশ্যই থাকবে। সাথে রহিমকে ফ্রডটা করেছে, রহিমের বিরুদ্ধে একটা স্ট্রং কম্পেনসেশন হওয়া উচিত, রহিমকে একটা পানিশমেন্টের আওতায় আনা উচিত। যে পানিশমেন্টটা হচ্ছে একটা কম্পেনসেশন, ক্ষতিপূরণের বিষয়টা, এটা তো আছেই। সাথে তার ফৌজদারি যে ফ্রড করেছে সেটা তো আলাদা, এটা তো ইকুইটি আসবে না। ইকুইটি বলে শুধু এটাই, যেটা রহিমেরও একটা পানিশমেন্ট হওয়া উচিত। তার উপরে আরেকটা বিষয় বলি, এটা গেল ওনারশিপের ক্ষেত্রে। করিম খুব দায়িত্বপূর্ণ একটা দায়িত্ব নিয়ে রহিমকে দায়িত্ব দিল, তুমি এই প্রপার্টিতে দেখাশোনা করো, ঠিক আছে। দেখাশোনা করার পরে রহিম কি করলো, সে দেখাশোনা করছে, দেখাশোনা করার এক পর্যায়ে দেখা গেল রহিম কিছু বিশ্বাস ভঙ্গ করলো। কেমন বিশ্বাস ভঙ্গ, সেই প্রপার্টিতে ধরো 100টা দোকান ছিল, 100টা দোকানের ভিতরে সে 50টা দোকানের যে ভাড়া সেটা সে করিমের অ্যাকাউন্টে জমা দেয় না। করিম দেশের বাইরে থাকে, যে তার জায়গাতে 100টা দোকান আছে, যেটার দায়িত্ব দেখাশোনা করার দায়িত্ব রহিমকে দেওয়া হয়েছিল। রহিমকে সেই দায়িত্বটা নিয়ে প্রপার্টি দেখাশোনা করেছে। দেখাশোনা করার পরে 50টা দোকানের ভাড়া সে করিমের অ্যাকাউন্টে জমা দেয় নাই, সেটা সে আত্মসাৎ করেছে। সেই ক্ষেত্রে গিয়ে অমূল্য বলে এখানে তো করিম মালিক না, এখানে আত্মসাৎ করেছে, এটার বিরুদ্ধে আমি কি রিলিফ দিব। কমন ল কোর্টে এখন আপনারা চিন্তা করতে পারেন রিলিফ আছে, এই রিলিফটা কিন্তু ইকুইটি রিলিফ, এটা কিন্তু স্পেসিফিক রিলিফ একটা রিলিফ, কথা বুঝছেন। এটা কিন্তু কম্পেনসেশনের জন্য এগুলো ইকুইটি সৃষ্টি করে দিয়ে গেছে, দায়িত্ব দিয়েছে, নিজে থেকে দিয়েছে, সমস্যা কি। ইকুইটি বলেছে না, সে দায়িত্ব দিয়েছে বিশ্বাস করে। এই জন্য আমি সবসময় একটা কথা বলি, সবসময় বলি, আপনারাও সবসময় সারা জীবন মনে রাখবেন, স্যারে বলেছে এটা মনে রাখবেন, বিশ্বাস করা এটা হচ্ছে একটা গুণ। আমরা অনেককে বকাবকি করি, তুই ওটা বিশ্বাস করছিস কেন বেটা, তুই বিশ্বাস করে ভুল করছিস, এই করছিস। আরে ভাই, বিশ্বাস করা তো একটা গুণ।
যে বিশ্বাস ভঙ্গ করেছে সে হচ্ছে অপরাধী। আমি বিশ্বাস করেছি, আমি মানুষকে বিশ্বাস না করে কি ওই গরু ছাগল কুকুরটাকে বিশ্বাস করব? নো, আমি তো একটা হিউম্যান বিং কে বিশ্বাস করেছি। সে যদি সে বিশ্বাসটা ভঙ্গ করে, সেই বিশ্বাসের ভঙ্গের জন্য তো সে দায়িত্ব হবে, সে অপরাধী হবে। এই জন্য কেউ যদি কাউকে বিশ্বাস করে, হতে পারে সে ফ্রড, হতে পারে সেইটা তার ব্যাপার। আমার তাতে তো বিশ্বাস করা একটা কোয়ালিটি মনে করি, আমি সবসময় মনে করি বিশ্বাস করা একটা কোয়ালিটি। কথা বুঝছেন? এখন সে যে বিশ্বাস ভঙ্গ করলো, বিশ্বাস ভঙ্গটা হচ্ছে অপরাধ, বিশ্বাস করাটা অপরাধ না। ইকুইটিও সেই কথাটাই বলে। ইকুইটি বলে বিশ্বাস করাটা, আমি মানুষকে বিশ্বাস করলাম, আমি তো একটা ফ্রডকে বিশ্বাস করি না, সে ফ্রড যেটা করেছে তারটা অপরাধ। সুতরাং সেটাকে অপরাধের কাউন্ট করে সেখানেও একটা তোমাকে রেমেডি দিতে হবে, সেটাকেও আইনের আওতায় আনতে হবে। এটাই হচ্ছে বিষয়। তাহলে ইকুইটি বলা হচ্ছে when there is a wrong there is a remedy. Equity will not suffer a wrong without a remedy. ক্লিয়ার? আমার বিশ্বাস আমি আপনাদেরকে বোঝাতে পারছি। সামনাসামনি থাকলে একটু বোর্ডে লিখে টিকে বোঝাতে পারলে আরো সুন্দর হতো, আমার থেকেও ভালো লাগতো। এখন আসলে বোর্ড ইউজ করার, আমার সামনে যদিও একটা বোর্ড আছে, কিন্তু বোর্ডটা আসলে ইউজ করার কোনো সিস্টেম এখানে আমি পাচ্ছি না। হ্যাঁ, এটা আমার ক্যামেরা ঘুরে দিতে হবে। এভাবে ক্যামেরা ঘুরে দেখেন, এখানে আমার একটা বোর্ড আছে অলরেডি। সেটা বোর্ড হলে আমার চেহারা ছাড়া আপনাকে দেখতে হবে। এখানে একটা বোর্ড আছে, হ্যাঁ বোর্ড অলরেডি আছে, কারণ আমি অলরেডি বিভিন্ন জায়গায় নিতে হয় তো জুমে অনেক তো আমি গুগল মিটে নিই, গুগল মিটে আবার এটা সুযোগ আছে, কিন্তু আমি এখানে জুমে ক্যামেরা সুইচ করার কোনো সিস্টেম আমি দেখতে পাই। ক্যামেরা সুইচ করার সিস্টেমটা পাইলে আমি ক্যামেরাটা সুইচ করে দিতাম। ক্যামেরাটা সুইচ করে আমি আপনাদেরকে একটু বোর্ডে দেখাতাম। বোর্ডে একটু লিখে আমি আসলে আমার অনেকেই বলে যে আমি মানে ল কলেজের শুধু বোর্ডটা নাকি আমি ইউজ করি, বুঝছেন? ল কলেজ বোর্ডটা আমার দ্বারা ইউজ হয় সব, আমি সবটা লিখে পড়াইতে অভ্যস্ত আর, বুঝছেন? তো এখানে বোর্ড ইউজ করা যায় স্যার। আমি যে কথাগুলো বলছি, আপনাদের যদি কোনো জন্য এখানের মধ্যে যদি কোনো প্রশ্ন থাকে, প্রশ্নটা আপনি ইয়াতে দিয়ে দিবেন, আপনার পেজে দিয়ে দিবেন, সেটার উত্তরটা আমি দিয়ে দিব। এর আগে বেশ কয়েকজন দিয়েছেন, আমি কিন্তু উত্তরটা এখানে দিয়ে দিয়েছি। আপনাদের যদি মনে হয় যে স্যার এই জায়গাটা আমি এই জায়গাটার উত্তরটা কি বা এই জায়গাটা আমি বুঝি না, এটা কি হতে পারে, প্রশ্নটা সরাসরি প্রশ্নটা দিবেন। আমি স্যার এখানে বোর্ড ইউজ করতে পারবেন তো স্যার? এখানে স্ক্রিনশট দিয়ে বোর্ড ইউজ করা যাবে স্যার? বুঝি না, আমার বোর্ড দেখা যাচ্ছে, বোর্ড দেখাছিলেন যখন দেখা যাচ্ছে বোর্ড করা যাবে স্যার স্ক্রিনশট আমাকে কি দিয়ে? বলছেন? জি স্যার, স্ক্রিনশট দিয়ে বোর্ড ইউজ করা যাবে স্যার? স্ক্রিনশট দিয়ে না, স্ক্রিনশট দিয়ে বোর্ড ইউজ করলে আমি বলছি এই সমস্যা আমি বলি, আমি সমস্যা বলি। স্ক্রিনশট দিয়ে বোর্ড ইউজ করতে গেলে যেটা হয় সেটা হচ্ছে আমার ইয়েটা হ্যাং হয়ে যায়। এখানে অনেকবার করতে গিয়ে দেখি যে এটা হ্যাং হয়ে যায়। এটা এই বোর্ড ইউজ করা যাবে কখন? আমি বইয়ের পেজগুলো যদি আমি যখন লিখবো তখন স্ক্রিনশটটা, আমি তো স্ক্রিনশট দিয়ে কোনো কাজ করছি না, আমি যা লিখবো আমি সরাসরি গ্রাফিক্স কার্ড লাগে স্যার, গ্রাফিক্স কার্ড লাগলে তখন ইউজ করা যায় স্যার। জুমে যে শেয়ার অপশনটা আছে ওইটা ইউজ করতে বলতেছে আর কি স্যার। কোনটা? এই যে জুমের মধ্যে শেয়ার একটা অপশন আছে, ওইখানে যদি মানে শেয়ার আমি ট্রাই করে দেখেছি, আমি এর আগেও ক্লাস নিয়ে দেখেছি, ওটা ঠিক প্রবলেম হয়ে যায়। আমি যদি সরাসরি বোর্ডটা আপনাদের দেখাতে পারি এইভাবে, আপনারা যদি এইভাবে ঘুরে যদি দেখাতে পারি, এভাবে ঘুরে যদি এটা ক্যামেরা সুইচ করতে পারলে সুবিধা আমার জন্য, বুঝছেন? আপনার স্ক্রিনশটের বোর্ড ইউজ করলে এটা একটু প্রবলেম হয়ে যায়। হ্যাঁ, এটা আমি বেশ কয়েকবার ইউজ করতে গিয়ে দেখি ওই অনেক সময় হ্যাং হয়ে যায় জিনিসটা, বোর্ডটা আর ইয়েটা আসে না, বুঝছেন? ওখানে লেখা আর বোর্ডের লেখার ভিতরে ডিফারেন্ট আছে কিছু, কারণ ওখানে একটু প্রবলেম হয়ে যায়। হ্যাঁ, প্রবলেম হওয়ার কারণ আমি এটা চাচ্ছি না, সমস্যা নাই, আর খুব বেশি এখন দরকার হবে না। আপনাদের হয়তো বা ক্লাস খুলেও যেতে পারে। হ্যাঁ, আপনারা সবাই টিকা নেওয়ার ব্যবস্থা করে ফেলেন, ক্লাস হয়তো বা খুলে যেতে পারে। আপনার অগাস্টের 7 দিকে ক্লাস ওপেন করে দেওয়ার সম্ভাবনা আছে, তখন না হয় আমরা আবার রিভিশনে গিয়ে তখন এই বোর্ডটা ইউজ করবো, কোনো সমস্যা নেই। আচ্ছা, আপনাদের ইকুইটি সাফার এ রং উইল নট সাফার এ রং উইদাউট এ রেমেডি, এটা গেল। 2 নম্বরটা হচ্ছে ইকুইটি ফলোজ দ্য ল। ইকুইটি ফলোজ দ্য ল, ইকুইটি আইনকে ফলো করে। বিষয়টা হচ্ছে ইকুইটি ফলোজ দ্য ল, ইকুইটি সম্পর্কে আইনকে অনুসরণ করবে। একটা কথা মনে রাখবেন, ইকুইটি কিন্তু ইটসেলফ ইজ নট এ ফুলফিল ল। আমি একটা কথা বলে দিই, এটা সবসময় মনে রাখবেন, ইকুইটি ইজ নট এ ল, ইটস এ সেন্স, ইটস এ মডার্ন সেন্স, ইটস এ
subsidiary procedure is not a exclusive procedure. হ্যাঁ, ইকুইটি এক্সক্লুসিভ প্রসিডিউর এখন নাই, এটা হচ্ছে সাবসিডিয়ারি প্রসিডিউর, অলওয়েজ সাবসিডিয়ারি। এটা সাবসিডিয়ারি একটা সময় কিছু এক্সক্লুসিভ এক্সারসাইজ করতো, বাট এক্সক্লুসিভ এক্সারসাইজ করতে সময় কিন্তু তখন সব সময় করতো না, কমন ল না পারলে যখন শর্টেজ ছিল তখন করতো। তো তখনও কিন্তু সবসময় চেষ্টা করতো যে লকে ফলো করার জন্য, লকের এগেনস্টে কোনো কিছু দেওয়ার করতো না। একটা কেসে গিয়ে লয়ের এগেনস্টে দিতে গিয়ে প্রবলেম হয়ে গেছে, সেটা হচ্ছে আর্ল অফ অক্সফোর্ড কেস যেটা বলেছি, সেই মামলাটাতে গিয়ে একটু প্রবলেম হয়ে গিয়েছিল। কিন্তু আপনাদের মূলত হচ্ছে ইকুইটির যে চর্চাটা সেটা হচ্ছে লকে ফলো করবে, সবসময় আইনকে ফলো করবে, আইনকে ওভাররুল করবে না, আইনকে অতিক্রম করে যাবে না, আইনকে কখনো আইনের এগেনস্টে কোনো কাজ করবে না। এবং এটা জুডিকেচার অ্যাক্টে এস্টাবলিশড হয়ে গেছে, বলা হচ্ছে যে ইকুইটি ফলোস দ্য ল, ইকুইটি সবসময় আইনকে ফলো করবে। এখন ফলো করা মানে কি জান, আমরা হযরত মুহাম্মদ যারা আমরা মুসলিম আছি, আমরা ইসলাম ফলো করি, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফলো করি, মানে ওনার নীতি ফলো করি, ওনার ফলো করি। এখন আমরা তো ওনার আদর্শ ফলো করি, সবকিছু ফলো করি। এখন বিষয়টা হচ্ছে ফলো করলেই কি ওনার মতো হয়ে যাব? বিষয়টা এটা তো প্রশ্ন না, এটা প্রশ্নই আসে না। উনি হচ্ছেন উনি, হ্যাঁ, উনি হচ্ছেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ একজন হ্যাঁ, নবী। এখন এইখানে সবার শ্রেষ্ঠ নবী, সর্বশ্রেষ্ঠ নবী, হ্যাঁ। তো এখন এইটার বিষয়টা হচ্ছে ফলো করা হচ্ছে ইকুইটি খেলাতে হবে, ইকুইটি সবসময় আইনকে ফলো করবে, আইনের কোনো এগেনস্টে যাবে না, এটার সাথে কোনো কন্ট্রাডিকশনে যাবে না। এটা হচ্ছে অনেকটা ধনাত্মক প্রভাবের মতো। আপনারা যারা সায়েন্সের স্টুডেন্ট আছেন, ধনাত্মক প্রভাবক কি করে? ধনাত্মক প্রভাবক কি করে? বিক্রিয়াকে ত্বরান্বিত করে। আমাদের এখানে কিছু মানুষ থাকে, দেখবেন আমাদের সোসাইটিতে কিছু মানুষ থাকে, কিছু কিছু মানুষ আছে দেখবেন, তাদেরকে যখন কোন একটা প্রবলেমের কথা বলবেন, তখন তারা আপনাকে এমন ভাবে সুন্দরভাবে বোঝাবে, প্রবলেমটা সলিউশনটা দেবে, আপনি শুনে বলবেন যে এই মানুষটা কি ফাইন। নেক্সটে গিয়ে আপনার কোনো প্রবলেমে পড়লে আপনার মনে হবে যে ওনার সাথে আমি আলোচনা করি সেটা। আবার কিছু মানুষ আছে, যখনই প্রবলেমের কথা বলবেন তখনই দেখবেন আপনার কাছে তার প্রবলেমের কথা বলছেন আপনি 20%, সেটা আরো 20% যোগে সেটা 40%। কিছু মানুষ এরকম সোসাইটিতে আছে, হ্যাঁ। ওই সোসাইটিতে সেই মানুষগুলো ইকুইটি না, যে মানুষগুলো আপনার প্রবলেমটা সলভ করার জন্য আপনাকে হেল্প করে, আপনাকে সুন্দরভাবে ধনাত্মকভাবে ত্বরান্বিত করে, যে ডোন্ট ওয়ারি, it will be okay in future, don't worry, there must be solve, because without a solve there is no problem। কিছু মানুষ থাকে। তো ঠিক ইকুইটি হচ্ছে লর সাথে সবসময় সামঞ্জস্য করলে চলবে, লকে সেটা আপনার ত্বরান্বিত করবে, লকে ফলো করবে, তার বাইরে কখনো যাবে না, ঠিক আছে, তার বাইরে কখনো যাবে না। আর কিছু এই যে বিষয়টা বললাম আপনাকে, বাইরে যাবে না কেন বললাম, যেমন আপনি একটা প্রবলেমের কথা বললেন, যেমন আমাদের ফ্যামিলিতে অনেক মানুষ আছে, তাদেরকে যখন আপনি প্রবলেমের কথা বলতে যাবেন, সে কি করবে, বাইরে আরো কিছু প্রবলেম যুক্ত করে দিয়ে আপনাকে বলবে যে আপনার প্রবলেমটা 20 থেকে তখন 40 হয়ে যাবে। আর ইকুইটির বিষয়টা হচ্ছে, যখন প্রবলেমের কথা বলবেন, প্রবলেম একটা সুন্দর সলভ দিয়ে 20 কে আপনাকে 10 এ নিয়ে আসবে, আপনার তখন 10% টেনশন থাকবে, 90% টেনশন দূর হয়ে যাবে। তো ইকুইটি হচ্ছে ওই 10% টেনশন রাখার, 20% দূর করে দেওয়া। আর যেই মানুষ যেই বিষয়গুলো প্রবলেম যুক্ত করে, সেগুলো কোনো বিষয় না, সেগুলোকে কখনোই আইনের আওতায় আনা যাবে না, বা কখনো এই বিষয়গুলো সম্পর্কে আমরা যাইও না। তো ইকুইটির ইয়েটা হচ্ছে সেরকম, ইকুইটি হচ্ছে আইনকে ত্বরান্বিত করবে, আইনকে ফলো করবে, আইনকে যথাযথভাবে বাস্তবায়নের সহযোগিতা করবে। এই জন্য বলা হচ্ছে ইকুইটি ফলোজ দ্য ল, ইকুইটি ফলোজ দ্য ল, সবসময় আইনকে অনুসরণ করবে। আমি একটা সুন্দর একটা এক্সাম্পল দিয়ে আমি আপনাদের বুঝে, বই থেকে এক্সাম্পলটা আমি পড়ি, আপনারা শুনেন। কথা যেগুলো বলেছি ওগুলা হয়ে গেছে, এখন জাস্ট এক্সাম্পলটা আমি একটু বলি। সেটা হচ্ছে